ইরেশ আর তাইফকে নিয়ে ফিরে এলাম আবার রবি নিবেদিত আমরাই বাংলাদেশে। কথা হচ্ছিল সাভার নিয়ে, সাভার থেকে আমরা কি কি শিখলাম সেটা নিয়ে। বিরতিতে যাওয়ার ঠিক আগে কথা বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে। ইরেশ, আপনার ভূমিকাটা তখন অসাধারণ ছিল, হ্যাঁ মানে একটু অভিজ্ঞতাটা আমাদেরকে সাথে। অসাধারণ আসলে অসাধারণ সাধারণ আমি অসাধারণ যেটা সেটা হচ্ছে যে আমি ওই দিনের বেলা একটা ফেসবুকে একটা ডেইলি স্টারে তখন একটা রিপোর্ট আসলো যে ওখানকার ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষজন তাদের নিজেদের জন্য দোয়া করছে, সেই দোয়ার আওয়াজটা শোনা যাচ্ছে এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করছে। তো এরকম একটা কথা শোনার পর তো একটা আসলে যে কোনো মানুষই কিছু একটা করবে, মানে কিছু একটা করার চেষ্টা করবে। তো আমি তখন কি ফেসবুকে জাস্ট বললাম যে আমি আগামীকাল আমার 3টা গাড়ি আছে, আমি জাস্ট পাঠাচ্ছি, কেউ যদি কিছু সাহায্য পাঠাতে চায় আমাকে আমার অফিসে এই অ্যাড্রেস এখানে পাঠিয়ে দিতে পারে। তো এখানে যে ব্যাপার হচ্ছে এটা কিন্তু খুব সাধারণ একটা কাজ, এটা কিন্তু কোনো অসাধারণ কিছু নয়। হ্যাঁ, তো এইখানে অসাধারণ বিষয় যেটা হচ্ছে যে আমার যে ফেসবুকে যে এতদিন ধরে মনে করতাম যে শুধু আমার নাটক হয়তো দেখে অথবা আমার প্রফেশনালি চিনি, এই কারণে তারা আমার ফ্রেন্ডস অন ফেসবুক অথবা হোয়াট এভার ফলোয়ার সেটা বলতে হবে এখন। তো অসাধারণ বিষয় যেটা সেটা হচ্ছে যে এর পরের দিন আমি সকালে গেছি 8টার সময় অফিসে গেলাম, আমি ভাবলাম যে 9টার মধ্যে দেখেছি আজকে কয়েকজন এসে দিয়ে গেছে, আমি ভাবলাম যে 3টা গাড়ি মানে বেশি। আলটিমেটলি উই রিসিভ 15 ট্রাকস of relief material and 18 microbuses. So we had to arrange for that to be sent. So যেটা আমি বলি যে ওয়ান্স এগেন যে অসাধারণ বিষয়টা ছিল যে এই ফেসবুকে যে মানুষের অ্যাক্টিভিজমটা। ইরেশ, আমি অসাধারণ বলছি এই জন্য, সেটা হচ্ছে যে কাউকে সামনে আসতে হতো, আরো কাজ করছিল, আমি যতটুকু জানি পিপলু কাজ করছিল তখন, আরো কয়েকজন রিন্তু কাজ করছিল, আপনি করছিলেন, আরিফ করছিল, আমি আসলে তেমন কিছু করিনি তখন, করবি কাজ করছিল। আমাকে একটু সমস্যার কথা বলেন, তখন কিছু সমস্যা আপনারা ফেস করেছেন? সমস্যা যেটা হয় যে আমি বলি যে আমাদের তো এন্ড অফ দ্য ডে যে সোশ্যাল মিডিয়ায় আমি যখন একটা পোস্ট দিচ্ছি যে আমি শুনতে পাচ্ছি যে ওখানে পানি লাগবে, হয়তো ওই মুহূর্তে ওই ঘন্টায় আসলেই পানি লাগবে, আমি যখন আমার ফেসবুকে দিই সেই পোস্টটা কিন্তু শেয়ার হতে 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 আরেকজনকে পড়ছে একদিন পরে, ততক্ষণে আর পানি লাগবে না, কিন্তু সে কিন্তু তার স্বতঃস্ফূর্ততা থেকে সে পানিটা কিনে এনে আমাকে পাঠিয়ে দিলে, ইরেশ ভাই আমি এখানে 5,000 বোতল পানি, তখন হয়তো অন্য কিছুর প্রয়োজন, তখন মেডিসিনের প্রয়োজন, তখন অক্সিজেন ক্যানিস্টারের প্রয়োজন। ইটস নট আ পারফেক্ট ইনফরমেশন সিস্টেম। এবং যেটা হয় এটাতে কি হয়, আমি যদি আমার যেমনি সাভার শেষ হয়ে যাওয়ার 1 মাস পর্যন্ত আই ডিস্ট্রিবিউটেড ফ্রি ওয়াটার ইন স্লামস বিকজ আই হ্যাড সো মাচ ওয়াটার। দিতে হবে তখন তো সাভারে যখন পানি দরকার নেই ওখানে বন্যা করে লাভ নাই, বাট মানুষ নিয়ে আসছে জিনিসটা। প্রবলেম হয় কিছু এখানে অপচয় হলে মানুষ ডিমোটিভেটেড ফিল করে নেক্সট টাইম সাহায্য করার জন্য, তাই না? এখন আমরা যেটা চাই যে শিক্ষাটা নিতে চাই, এখন কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি? এই যে যেটা বললেন যে একটা সেন্ট্রাল ইনফরমেশন একটা জায়গা যদি থাকা উচিত, এটা ব্যাপারে আপনাদের পরামর্শ? দুইটা জিনিস আমার মনে হয়, একটা হচ্ছে যে কি বলে ওদের মতন ভলান্টিয়ার বেস যারা করে অপারেট করে তাদের এই ভলান্টিয়ার ট্রেনিং এনগেজমেন্টটা কন্টিনিউ করতে হবে। কারণ হ্যাঁ, সাভারের মতন একটা মারাত্মক দুর্যোগ কোথাও আমাদের হয়তো হোপফুলি হবে না, আশা করি হবে না, কিন্তু ছোটখাটো দুর্যোগ কিন্তু বাংলাদেশে লেগেই আছে। হ্যাঁ, এই ভলান্টিয়ার ইনভলভমেন্ট এন্ড ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে, কারণ না হলে আবার কারণ একটা বড় কিছু হলে মানুষ আসে, কিন্তু কন্টিনিউ হলে না, এনগেজ থাকলে তখন মানুষ আরো বেশি প্রিপেয়ার্ড থাকে, আরো বেশি এক্সপিরিয়েন্সড হয়, আরো বেশি মোটিভেটেড থাকে, এটা একটা। দ্বিতীয়ত আমার মনে হয় যেটা নেক্সট কোনো মেজর ডিজাস্টারের সময় there should be central points of communication from Dhaka, because Dhaka is the source of all primary aid relief. আমি আরেকটা জিনিস তাইফের সাথে কথা বলতে শুনছিলাম, আপনার সাথে আমি কথা বলতে বলতে জানছিলাম, সেটা হচ্ছে এমন অনেক ঘটনা ওখানে ঘটে, সেটার জন্য আসলে মানসিক দৃঢ়তার খুব দরকার হয়। স্মাইল ফাউন্ডেশন কি এরকম কিছু করতে পারে যে কোথাও যদি কোনো স্বেচ্ছাসেবক গ্রুপ থাকে তাদেরকে মোটিভেটেড করা, ওই সময়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করা? না, তা তো অবশ্যই, কারণ ওইখানে আমাদের যারা কাজ করেছে ওরা তো অলরেডি দে নো যে কি হয়েছে ওইখানে। সো ফিউচারে যখন অন্য কেউ আসছে তখন তারা তাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে এবং তারা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ওদেরকে বুঝায় যে তোমরা এটা করবা, এটা করবা বা এটা করবা না, সেটাই। আর সেন্ট্রাল যে ইনফরমেশন সেলের কথা ইরেশ বলছিলেন, এই কোঅর্ডিনেশনটা খুব দরকার। কারণ আপনি মনে করেন সাভারের অ্যাটলিস্ট একটা অ্যাডভান্টেজ ছিল যে ইট ওয়াজ আ স্মল স্পেস, ইট ওয়াজ ওই রানা প্লাজা এন্ড অ্যাট মোস্ট ওখানকার এরিয়া হসপিটালস এন্ড অধরচন্দ্র। সো তারপর ইনফরমেশন কোঅর্ডিনেশন ওয়াজন্ট টাফ।
মনে করেন এয়ারপোর্টে যদি একটা ঘূর্ণিঝড় হয় বা একটা বন্যা হয়, তখন কিন্তু আপনি যে এইভাবে ম্যাস ভলেন্টিয়ার গেলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ সামওয়ান দেয়ার অথবা সামওয়ান হিয়ার, কোঅর্ডিনেট যদি না করা হয়, তাহলে ওখানে গিয়ে কিন্তু মানে কোথায় কে গিয়ে কোথায় কিভাবে পড়বে জানবে না। এখানে ধরেন আমাদের ঘূর্ণিঝড় নিয়ে ইউএনডিপি কাজ করছে, হ্যাঁ, ওখানে তো সরকারও খুব বড় একটা ভূমিকা রাখছে। এন্ড অফ দ্য ডে আমরা যতই সরকারকে অপছন্দ করি মাঝে মধ্যে, আমাদের মনে হয় সরকারের উপর মানে, কারণ সরকার তো ওই কাঠামোটা আছে। সেটাই, মানে আমরা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটা গ্রুপকে অর্গানাইজ করতে পারি, কিন্তু সেন্ট্রাল ইনফরমেশনের জায়গাটা আসলে কিন্তু ওরকম একটা অথরিটি সহ একটা বডি থেকে আসলে আসতে হবে, এবং একটা বডি যেটার এনাফ মানে ফান্ড, এনাফ এবিলিটি আছে। সরকারের কাছে যে রকম রিসোর্সেস আছে সেটা আমাদের কারো কাছে নেই। তো আমরা এখন এটা রিইনভেন্ট না করে আমরা যদি ইফ ইউ ক্যান ওয়ার্ক অর ট্রাই টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট টু এনশিওর দ্যাট দে ডু সামথিং অ্যান্ড হুইচ এভার গভর্নমেন্ট ইট ইজ, তাহলে কারণ গভর্নমেন্ট মানে যে পলিটিক্যাল পার্টি কিন্তু না, গভর্নমেন্ট মানে হচ্ছে সিভিল মানে আমাদের যে ব্যুরোক্রেটিক উইং গুলা, যে ইয়েগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলা, এগুলাকে কার্যকরী করা। কারণ এদের পিছনে টাকাটা যাচ্ছে, এদের তো রিসোর্সটা আছে, আবার নতুন করে টাকা আনার তো কোনো মানে হয় না, কারণ এটা হলো অপচয়। তো আমরা যদি এইরকম একটা কাজ শুরু করতে পারি, কারণ এবার দেখলাম যে হয়তো এই কাজে ইনফ্যাক্ট আমেরিকার মতো দেশে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফিমা ডাজ দিস কোঅর্ডিনেশন ওয়ার্ক, এবং বিভিন্ন দেশে এরকম কিন্তু আছে, মানে সরকারটাই কোঅর্ডিনেশন করে এবং ওরাই ভলান্টিয়ার্স এনলিস্ট করে। তো আমাদের দেশে যখন আছে এই রিসোর্সেস গুলো আছে, আই থিংক উই শুড জাস্ট ট্রাই টু অপটিমাইজ দেম ইনস্টেড অফ ট্রাইং টু ক্রিয়েট নিউ ভেঞ্চার্স। আমরা আপনাদের সাথে মিলে, তাইফদের সাথে মিলে, আমরা ইউএনডিপির সাথে কথা বলেছি, আমরা একটু পরে হয়তো আলোচনা করব। আমরা যেটা চেষ্টা করবো এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা হচ্ছে আমরা একটা স্বেচ্ছাসেবকদের একটা ডেটাবেজ আমরা তৈরি করব এলাকা ভিত্তিক, সেটা আমরা একটু পরেই আসছি। একটা ব্যাপার একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সবসময় দেখা গেছে, মানে এটা ইতিহাস বলে, যে কোনো রকমের দুর্ঘটনা, এটা লঞ্চ ডুবি হোক, এটা আগুন লাগা হোক, ভূমিকম্প আমাদের জন্য একটা বিপদ সংকেত নিয়ে আসছে, হয়তোবা আল্লাহ না করুক কোনো একটা সময় আসতেই পারে। সবসময় যেটা হচ্ছে এলাকার মানুষজন কিন্তু সবার আগে এগিয়ে আসে। আমাদের ট্রাফিক জ্যাম আছে, সেজন্য হয়তোবা দমকল ইচ্ছা সত্ত্বেও আসতে পারে না। এই এলাকার মানুষদেরকে ট্রেনিংটা দেয়া, সেটা আসলে খুব জরুরি দরকার। সাভার রানা প্লাজার সময় ওখানকার একজন অধিবাসী, যিনি সবার আগেই তাইফদের সাথেই উদ্ধার কাজে ছিলেন, উনি আমাদেরকে কিছু বলেছেন এই ব্যাপারে, আমরা একটু দেখে আসি। আশেপাশ দিয়ে অনেক মানুষ চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে যে আমাদেরকে ভাই কি বাঁচাবেন না, আমাদেরকে বাঁচান ভাই, আমরা এখানে আছি, এখানে আছি, আমার নাম এই, আমার নাম ওই, আমাদেরকে বাঁচান এখান থেকে। তো যাই হোক, উপরে উঠছি, ওঠার পর উপর দিক থেকে একদম টপ ফ্লোর থেকে ড্রিল করি, একটা ছোট একটা হোল করি। তো ওই হোল করার সাথে সাথেই আর কি আমরা একটা আওয়াজ শব্দ শুনতে পাই যে ভাই আমি এখানে আছি, একজন আমার উদ্ধার করেন। উনি বলতেছে যে আমার হাতটা শুধু একটা পিলারের নিচে পড়ছে, তো আমাকে ভাই এটা যদি করতে পারেন তো আমার আর কোনো সমস্যা নাই, আমি বের হইতে পারবো। তো আমরা কয়েকজন 3-4 জন ছিলাম ওইখানে। তো ওনার পেছনে আমরা প্রায় 14 ঘন্টা থেকে 10 ঘন্টা এরকম ব্যয় করছি শুধু ওনাকে উদ্ধার করার জন্য। তো এক পর্যায়ে উনি বলতেছে, প্রথমে কয়েক ঘন্টা কাজ করার পর উনি বলতেছে যে ভাই আমাকে একটা হেক্সো ব্লেড দেন, তো আমি আমার হাতটা নিজে কেটে বের হয়ে আসতে চাই। তো আমরা বললাম যে ভাই আপনি রাখেন, আপনার কোনো সমস্যা নেই, আমরা কাজ করতেছি, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। তো আমরা ওইটা কাজ শুরু করি সকাল 11টার দিকে, আর ওনাকে আমরা ওইখান থেকে উদ্ধার করি 9:30 কি 10টার দিকে রাত্রে। প্রথম দিকে আমাদের যে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছে যে আমরা সবাই সাধারণ জনগণ ছিলাম ওইখানে, আমাদের কারোই তার এমন কোনো প্রশিক্ষণ ছিল না। তো দেখা গেছে যে আমরা কেউই অতটা জানতাম না যে কিভাবে আমরা কি শুরু করবো। আমরা শুধু ওইখানে গেছি আমাদের মানবতার কারণে, যে আমরা কতটুকু তাদেরকে সাহায্য করতে পারবো। প্রশিক্ষণ না থাকার কারণে দেখা গেছে যে আমরা অনেককেই অনেক জায়গা থেকে বের করতে পারি না, যেখানে আর কি আমাদের সেনাদের মতো যেখানে আমাদের প্রো করে চাইতে হবে, আমরা সেখানে চাইতে পারি নাই এইভাবে। তো আমাদের মনে হয়েছে যে প্রশিক্ষণটা থাকলে আমাদের আরো ভালো হইতো, যাতে আমরা যেসব ইনস্ট্রুমেন্ট গুলা ছিল, ইনস্ট্রুমেন্ট গুলার যতটুকু ছিল ওইগুলোর আমরা যথাযথ ব্যবহার করতে পারতাম। বারবার উঠে আসছে একটা ব্যাপার, সেটা হচ্ছে এলাকার মানুষদেরকে ট্রেন আপ করার জন্য, তাহলে আমরা ভবিষ্যতের বিপর্যয়গুলো আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবো। এ ব্যাপারে আমাদের সাথে কথা বলতে আসছেন একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, তার সাথে আমরা কথা বলবো বিরতির ঠিক পরেই। তার কাছ থেকে আমরা জানতে চাবো যে আমরা যদি স্বেচ্ছাসেবকদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, আমাদের সাথে নিবন্ধন করাতে পারি,
তাদেরকে নিয়ে কি পরিকল্পনা করা যায়। দর্শক মন্ডলী, আমরা ফিরে আসছি একটা বিরতির পরেই। এর মাঝে আপনারা আপনাদের ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, কাগজ কলম যা আছে সেগুলো নিয়ে একটু প্রস্তুত থাকুন, কারণ আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিব আপনারা কিভাবে আমাদের সাথে যোগ দিতে পারেন। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আমরাই বাংলাদেশ।